আঙ্কেল, প্লিজ আমাকে আপনার বাসায় থাকতে দেন কয়েকটা দিন। আমি সত্যি বলতেছি, চলে যাব কয়েকটা দিন পর ভালো একটা চাকরি পেলে। আব্বু, তোমাকে বলেছিলাম না এই ছেলেটাকে আমাদের বাসায় না রাখার জন্য? তবুও কেন এই ছেলেটাকে আমাদের বাসায় রেখেছো? এই ছেলেটা যদি আর 1 মিনিটও এই বাসায় থাকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এখন তুমি ডিসিশন নাও, এই ছেলে থাকবে নাকি আমি থাকবো। সাগর, প্লিজ তুমি চলে যাও। আমি চাই না তোমার জন্য আমার মেয়ে এই বাড়ি থেকে চলে যাক। ছোট থেকে তোমার আব্বু এ বাসায় থেকেছে, এখন আর কাউকে রাখার দরকার নেই আমার। আঙ্কেল, আমি আপনার দুটো পায়ে পড়তেছি, প্লিজ আমাকে 5টা দিন সময় দেন। আমি 5 দিন পর চলে যাব। প্লিজ আমার এই কথাটা রাখুন। আমি যখন একবার না করেছি তখন আর রাখতে পারবো না তোমাকে। আর আমার মেয়ে তোমাকে দেখতে পারে না। সো তুমি এই বাসা থেকে চলে যাও। আমি চাই না তুমি এই বাসায় থাকো। সাগর মির্জা চৌধুরীর পাশ ছেড়ে মারিয়ার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো। প্লিজ মারিয়া, আমার সাথে এমন করো না। আমি আর 5টা দিন এ বাসায় থাকবো, এরপর আমি চলে যাব, কথা দিতেছি। প্লিজ আমাকে 5টা দিন এ বাসায় থাকতে দাও, আমি সত্যিই চলে যাব। আমি যখন একবার না করে দিয়েছি তখন আর তুই এ বাসায় থাকতে পারবি না। আমি তোর মুখ দেখতে চাই না। তুই চলে যা আমার সামনে থেকে। তোর মতো ছোট লোক ছেলে আমি আমাদের বাসায় রাখবো না। তোর চাইতে তো স্টাইলিশ আমাদের বাসার কাজের মহিলার ছেলে, তাকে রাখলেও ভালো। এই বলে মারিয়া সাগরের বুক বরাবর একটা লাথি মেরে চলে গেল তার রুমে। এদিকে সাগর নিচে বসে বসে কান্না করতেছে। তার যে থাকার মতো আর কোনো জায়গা নেই শহরে। কান্না করতে করতে নিচ থেকে উঠে চলে আসলো বাইরে। গেট দিয়ে বাইরে যেতে যাবে এমন সময় বাড়ির দারোয়ান বলতে লাগলো, বাবা সাগর, তুমি যদি এই বাসায় থাকো তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। ওরা যেই অত্যাচার করে সবার উপর। ওই দিন মারিয়া আমার গালে ঠাস করে চড় মেরেছে। 2 মিনিট দেরি হয়েছে গেট খোলার কারণে। তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য খুব ভালো হবে। আশা করি তোমার থাকার জায়গা হয়ে যাবে। কিন্তু আমি চলে গেলে আমার থাকার জায়গা নেই, তাই আমি যেতে পারবো না। এই নাও, এখানে 2000 টাকা আছে, আর এই ফোনটা রাখো, ভবিষ্যতে তোমার কাজে আসবে। চাচা, আমি আপনাদের সব রেখে কি করব? আপনি তো সবসময় আমাকে টাকা দিয়েছেন, আমার টাকা পয়সা লাগবে না। দেখি কোনো একটা চাকরি খুঁজে পাই নাকি। চাকরি খুঁজে পেলে এরপর আমি নিজেই ফোন কিনতে পারবো। আমি তোমার আব্বুর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলাম, ওই টাকা দিয়ে এই ফোনটা কিনেছি। এখন এই ফোনটা পুরান হয়ে গেছে, তাই আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। আর 2000 টাকা রাখো, যদি আবার দেখা হয় তাহলে বাকি টাকা দিয়ে দিব। সাগর দারোয়ান চাচার সাথে কথা বলে মেন রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর সাগর চলে আসলো একটা গ্যারেজের সামনে। এসে গ্যারেজ মালিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, এখানে কি কোনো কাজ আছে? আমার একটা কাজ খুবই জরুরি। যদি কাজ থাকে আমাকে যদি দিতেন তাহলে খুব ভালো হতো। কম টাকা বেতন হলেও চলবে। এখানে কোনো কাজ নেই, তুই আরো একদিন আগে আসবি, তাহলে করতে পারতি। এখন লোক নেওয়া হয়ে গেছে, এখান থেকে যা, বিরক্ত করিস না। সাগর ওইখান থেকে চলে গেল। সারাদিন ঘোরাঘুরি করার পরও কাজ পেল না। সন্ধ্যায় বসে আছে রাস্তার পাশে। এমন সময় একটা রিক্সা চালকের সে বলতে লাগলো, কিরে, সামনে তো ফ্রি খাবার দিতেছে, যাবি নাকি খাবার খাওয়ার জন্য? গেলে চল আমার সাথে। জি ভাই, যাব। সাগর রিক্সাওয়ালার সাথে চলে আসলো ওইখানে। এসে দেখে বিশাল বড় লম্বা লাইন। সাগর আর রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সবাইকে খাবার দিয়ে দেওয়া হলো। সাগর খাবার নিয়ে খেতে লাগলো, কারণ সারাদিন সে কিছুই খায়নি। খাওয়া দাওয়া শেষ করে বসে রইল রাস্তার পাশে, কি করবে ভাবছে। এমন সময় সাগর একটা ডেলিভারি ম্যানকে যেতে দেখলো। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, আমার কাছে তো একটা ফোন আছে, আমি যদি অনলাইনে ছোটোখাটো একটা বিজনেস করি তাহলে কিছু একটা করতে পারবো। কিন্তু এই 2000 টাকা দিয়ে কি বিজনেস করব কিছুই বুঝে উঠতে পারছি না। এইসব ভাবতে চেয়ে সাগর, এমন সময় সাগরের মাথায় একটা বুদ্ধি আসলো। তার মনে মনে বলতে লাগলো, যেহেতু এখন অনলাইনে বেশি কেনাকাটা হয়,
তাহলে আমি 2000 টাকা দিয়ে মেয়েদের জিনিসপত্র কিছু কিনে নিই, তাহলে আমার জন্য খুব ভালো হবে আর তাড়াতাড়ি বিক্রিও করতে পারবো। কিন্তু কীভাবে বিক্রি করব এটাই তো জানি না। এইসব ভাবছে সাগর। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর সাগর চলে আসলো একটা কম্পিউটারের দোকানের ভেতরে। সাগরকে দেখে লোকটা বলতে লাগলো, ভাই কিছু লাগবে নাকি? লাগলে তাড়াতাড়ি বলেন, আমি আবার বাসায় যাব, রাত অনেক হয়েছে। আসলে ভাই, আমি কিছু তথ্য জানতে এসেছিলাম। আমাকে কি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন? কি তথ্য জানতে এসেছেন বলেন, আমি যতটুকু জানি ততটুকু সাহায্য করব আপনাকে। ভাই, আমি অনলাইনে একটা বিজনেস করতে চাচ্ছিলাম। এখন কীভাবে কি করব তা বুঝে উঠতে পারছি না। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে খুব ভালো হতো। দেখো, অনলাইন বিজনেস করতে গেলে এখানে তুমি ঠকে যাবে বা জিতে যাবে। মানুষ কিন্তু অনেক প্রোডাক্ট রিজেক্ট করে দেয় যদি তাদের কাছে ভালো না লাগে। তুমি এসব চিন্তা ভাবনা করে কালকে সকালে আমার দোকানে আবার আইসো। যদি ভাবো অনলাইনে তুমি বিজনেস করবে তাহলে করতে পারো, আমি সব কিছু শিখিয়ে দিব। ঠিক আছে ভাই, আমাকে সব কিছু শিখিয়ে দিন। আমি কালকে সকালে আবারও আপনার দোকানে চলে আসব। এই বলে সাগর চলে গেল ওইখান থেকে। রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু সে কোথায় যাচ্ছে তা নিজেও জানে না। রাত প্রায় 2টা। দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল রাস্তার পাশে সাগর। কখন যে তার দুটি চোখ ঘুমিয়ে লেগে এসেছে সে টেরই পায়নি। সকালে মানুষের কথার শব্দে সাগরের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে আশেপাশে মানুষ চলাফেরা করছে। সাগর তার পকেট থেকে ফোনটা বের করে কয়টা বাজে দেখতে লাগলো। সকাল 9টা বেজে গেছে। সাগর চলে আসলো একটা মসজিদে। নাক মুখ ধুয়ে চলে আসলো সেই কম্পিউটারের দোকানে। এসে দেখে কম্পিউটার দোকান খোলা। সাগর ভিতরে প্রবেশ করতেই লোকটা বলতে লাগলো, তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো এখানে। তুমি কি নিয়ে বিজনেস করবে, কিছু চিন্তা ভাবনা করেছো নাকি? হ্যাঁ ভাই, চিন্তা ভাবনা করেছি। মেয়েদের কানের দুলচুড়ি, নেকলেস এসব নিয়ে আমি কাজটা করব। আচ্ছা, বুঝতে পারছি। তোমার মোবাইল আছে নাকি? যদি মোবাইল থাকে তাহলে এক কাজ করো, ফেসবুকে ঢুকো। আমি যেভাবে শিখিয়ে দিতেছি সেইভাবে কাজগুলো করো। লোকটা যেভাবে সকলকে শিখিয়ে দিতেছে সাগর ওইভাবে কাজগুলো করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর একটা পেজ তৈরি করে ফেলল। পেজ খোলা শেষ হতেই লোকটা আবারও বলতে লাগলো, তোমার এই কাজটা কমপ্লিট। এখন যেইগুলো তুমি বিক্রি করবে ওইগুলো একটা ভিডিও বানাবে। ভিডিও বানিয়ে প্রতিদিন তুমি সকাল 9টায় একটা ভিডিও আপলোড করবে, রাত 8টার সময় একটা ভিডিও আপলোড করবে। তোমার মধ্যে সেই মেধা আছে, যদি একটু পরিশ্রম করো তাহলে তুমি সফল হতে পারবে আশা করি। ধন্যবাদ ভাই আপনাকে, আমার জন্য এত কিছু করেছেন এর জন্য। সাগর লোকটার সাথে কথা বলে চলে গেল একটা দোকানে। গিয়ে মেয়েদের সকল জিনিসপত্রর দাম জিজ্ঞেস করতে লাগলো। সব কিছু জিজ্ঞেস করার পর সাগর দোকানদারকে বলতে লাগলো, ভাই, আমি অনলাইনে বিজনেস করব, এর জন্য আমি এসব দাম জিজ্ঞাসা করছি। আপনি তো এগুলো অন্য জায়গা থেকে কিনে আনেন। আমাকে যদি সেই ঠিকানাটা দিতেন তাহলে আমিও কিনে আনতাম। তুমি কত টাকার মধ্যে জিনিসপত্র আনতে চাও আমাকে বলো, আমি ওইখানে ফোন দিয়ে বলে দিতেছি কি কি আনতে হবে। ভাই, আপনি আমাকে ঠিকানা দেন, আমি ওইখানে গিয়ে যেটা পছন্দ হবে ওইগুলো নিয়ে আসব। ঠিক আছে, 14/7 আজিমপুর, ঢাকা, এই জায়গায় চলে যাও। দোকান নম্বর হচ্ছে 12। আমার নাম রহমত। আমার নাম বললেই তোমাকে সে চিনে ফেলবে। আমি না হয় তাকে ফোন দিয়ে বলে দিব তোমার কাছ থেকে কম রাখার জন্য। ধন্যবাদ ভাই। আসলে এই ঢাকা শহরে এখনও যে আপনাদের মতো মানুষ আছে এটাই অনেক কিছু। আপনারা আমাকে খুব সাহায্য করেছেন, ধন্যবাদ। এখন তাহলে আমি যাই। এই বলে সাগর হাঁটতে লাগলো, কারণ এখান থেকে প্রায় 7 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে তার। বেশ কিছুক্ষণ দূর হেঁটে যাওয়ার পর দেখতে পেল গায়ে থেকে চাউলের বস্তা নামাচ্ছে। সাগর ওইখানে যেতেই একটা লোক বলতে লাগলো, কি রে, চাউলের বস্তা নামাবে নাকি? যদি চাউলের বস্তা নামাতে চাস তাহলে বলতে পারিস, প্রতি বস্তা প্রতি 20 টাকা করে দিমু। হ্যাঁ ভাই, নামাবো। কোথায় নিয়ে যেতে হবে বলেন? ওই গুদামের ভেতর নিয়ে যেতে হবে তোর, আর বাকি 2জন যেখানে চাউলের বস্তাগুলো রাখতেছে ওইখানে রাখতে হবে। পারবি তো? জি ভাই, পারবো। সাগর চালের বস্তা মাথায় করে নিয়ে যেতে লাগলো গুদামের ভেতরে।
প্রায় 2 ঘন্টা চালের বস্তা নেওয়ার পর সাগর পুরো ঘেমে গেছে। সাগর লোকটার কাছে এসে বলতে লাগলো, ভাই আমি 79 বস্তা চাউল রেখেছি ওইখানে। আমার মোট টাকা আছে 1580 টাকা। তুই তো দেখি বেশ ভালো হিসাব নিকাশ করতে পারিস, মুখে মুখে হিসাব নিকাশ করে ফেলছিস। বেশি ভালোই। এই নে, এখানে 1600 টাকা আর 20 টাকা বাড়িয়ে দিলাম তোকে। তুই যদি চাস মাঝে মধ্যে আমার এখানে কাজ করতে পারিস, প্রতিদিন 1.5 টাকা প্রতিদিন দিয়ে দিব। কিন্তু আমার তো থাকার জায়গা নেই কোথাও, আমি থাকবো কোথায়? তোর মতো কত ছেলেকে আমি থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছি, আর তোকে করে দিতে পারবো না নাকি? তুই যদি থাকতে চাস তাহলে বল, আমি তোর জায়গার ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ আমি থাকতে চাই, তবে আমার একটা শর্ত আছে। আমি অনলাইনে ছোটোখাটো একটা বিজনেস করব। আমাকে ছোট দেখে একটা ঘর দিতে হবে, ওই ঘরে শুধু আমি একাই থাকব। ঠিক আছে, ওই ঘরে তাহলে তুই একাই থাকিস, তবে প্রতি মাস 200 টাকা দিতে হবে। ওই ঘরগুলো আমার না, ওই ঘরগুলো হচ্ছে আরেকজনের, সে ভাড়া দেয়। ঠিক আছে, আমি প্রতি মাসে 200 টাকা করে দিতে রাজি আছি। এখন আমাকে নিয়ে চলেন ওইখানে। লোকটা সাগরকে নিয়ে চলে আসলো ওই জায়গায়। ছোটোখাটো একটা রুম দিয়ে দিল সাগরকে। সাগর তার ঘরটা তালা মেরে চলে আসলো জুয়েলারির দোকানে, যেখানে সস্তায় মালপত্র পাওয়া যায় খুব ভালো ভালো। সাগর সবগুলো জিনিস ঘুরে ঘুরে দেখছে। সব কিছু দেখার পর সাগর বলতে লাগলো, ভাই এই জায়গা থেকে আমাকে 10 পিস দিবেন, আর এখান থেকে 10 পিস, প্রতিটা থেকে আমাকে 10 পিস করে দিবেন। সব মিলিয়ে টোটাল 3450 টাকা আছে। হ্যাঁ, সব মিলিয়ে 3450 টাকা আছে। তুমি এখানে বসো, আমি কিছুক্ষণের মধ্যেই সকল কিছু প্যাক করে দিতেছি। সাগর বসে বসে আরও জুয়েলারি দেখতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর লোকটা সকল কিছু প্যাক করে সাগরকে দিয়ে দিল। সাগর টাকা দিয়ে চলে আসলো সেই বাসায়। রুমের ভিতরে প্রবেশ করে সবগুলো জুয়েলারি একটা জায়গায় রেখে একটা প্যাকেজ রেডি করলো, যেখানে 5টা করে জিনিস দেওয়া আছে। মূল্য 620 টাকা করেছে। জিনিসগুলো ভিডিও করে আপলোড দিতেই প্রায় 5 ঘন্টা পর কয়েকজন মেয়ে মেসেজ দিল। সাগর তাদের মেসেজে রিপ্লাই দিয়ে বলতে লাগলো, ম্যাডাম আপনি কি এই কম্বো প্যাকেজ নিতে চান? হ্যাঁ ভাইয়া, এই কম্বো প্যাকেজ তো 620 টাকা, তাই তো? জি ম্যাডাম, এইগুলোর প্রাইস 620 টাকা। আপনি যদি নিতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলেন, আর আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দেন, ডেলিভারি পৌঁছে যাবে। আর টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন। ঠিক আছে ভাইয়া। সাগর 5টা অর্ডার নিয়ে নিল। বেশ কাছেই অর্ডারগুলো, তাই সাগর সব কিছু রেডি করে চলে আসলো সেই জায়গাগুলোতে। অর্ডারগুলো দিয়ে টাকা নিয়ে নিল। সাগর বেশ মহা খুশি, কারণ প্রথম দিন এত ভালো রেসপন্স পেয়েছে সে, এটা আশা করেনি। 2480, 5 জনের কাছে 2480 টাকা বিক্রি করেছে। সাগর আরও কয়েকটা ভিডিও আপলোড করে চলে আসলো একটা খাবার হোটেলে। খাবার খেয়ে চলে আসলো আবার বাসায়। সন্ধ্যায় রুমে বসে আছে এমন সময় যার চালের বস্তা নামিয়ে দিয়েছিল সেই লোকটা আসলো আর বলতে লাগলো, সাগর, চাউলের বস্তা আবার এসেছে, নামাতে পারবি নাকি? আজকে নামাবি না? সকালে তো 79 বস্তা নামিয়েছিস, এখন যদি আবার নামাস তাহলে ঘাড়ে ব্যথা পাবি। কিছু হবে না, আমি না হয় একটু কম নামাবো, আর আমার সাথে তো আরও 2 জন থাকবে, ওনারাও তো নামাবে। চলেন, আমি যতটুকু পারি ততটুকু নামাবো। এই বলে লোকটার সাথে সাগর চলে আসলো চালের বস্তার গোডাউনের সামনে। গাড়ি থেকে চালের বস্তা নামাতে লাগলো। সাগর 35টা বস্তা নামিয়ে ফেললো, বাকি 65 বস্তা ওই 2 জন নামিয়েছে। সাগর তার টাকা নিয়ে চলে গেল বাসায়। গোসল করে বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকে দেখে অচেনা নাম্বার থেকে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা মেয়ে কণ্ঠে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার পেজ থেকে নাম্বারটা পেয়েছি। আপনাকে আরও 2 ঘন্টা আগে ইনবক্স করেছিলাম, কিন্তু আপনি তো রিপ্লাই দেন নাই, এর জন্য আপনাকে ফোন দিলাম। আপনার জিনিসগুলো অনেক পছন্দ হয়েছে আমার কাছে, আমি অর্ডার দিতে চেয়েছিলাম। কতদিন সময় লাগবে দিয়ে যেতে? আপনার বাসা যদি ঢাকায় হয় তাহলে কালকে পেয়ে যাবেন, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে 3 দিন সময় লাগবে। আমার বাসা হচ্ছে উত্তরা 3 নাম্বার সেক্টর। আমি 5টা কম্বো প্যাকেজ নিতে চাই, যেগুলো ভিডিও আপলোড করেছেন আমি আপনাকে শেয়ার করেছি। আপনি একটু অনলাইনে আসেন।
ঠিক আছে, আমি অনলাইনে আসতেছি, রাখলাম এখন। সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো অনলাইনে। মেয়েটার সাথে কথা বলে 5টা পার্সেল রেডি করে ফেললো। রাতে খাবার খেয়ে বসে আছে, এমন সময় মজিদ চাচা আসলো, এই বস্তির মালিক। সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, সাগর, তুমি ঘরের ভিতরে আছো নাকি? জি চাচা, আমি ঘরের ভিতরে আছি, ভিতরে আসেন। সাগর দরজাটা খুলে দিতেই মজিদ চাচা ঘরের ভিতর ঢুকলো। সাগরকে পার্সেল রেডি করতে দেখে মজিদ চাচা বলতে লাগলো, কালকে আবার কোথাও যাচ্ছ নাকি ডেলিভারি দিতে? জি চাচা, ভালো রেসপন্স পেয়েছি, আজকে ভালো টাকা ইনকাম করেছি প্রথম দিন। এভাবে চলতে থাকে যদি, তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আর একটু বড় করে আয়োজনটা করতে পারবো। আলহামদুলিল্লাহ, পড়তে থাকো। দোয়া করি তোমার মতো এতিম ছেলে এভাবে যাতে এগিয়ে যেতে পারে। সাগর মজিদ চাচার সাথে কথা বলে নিল। বেশ কিছুক্ষণ পর মজিদ চাচা চলে গেল। এদিকে সাগর মাটিতে শুয়ে আছে, জানলা খুলে, কারণ তার ঘরের ভেতরে পাখা নেই। কিছুক্ষণের মধ্যে সাগর ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ফজরের আজানে ঘুম ভাঙল সাগরের। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পার্সেলগুলো নিয়ে যেতে লাগলো লোকেশনে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। কিছু খাবার খেয়ে আবারও হাঁটা দিল সেই লোকেশনে। দীর্ঘ 3 ঘন্টা পর চলে আসলো উত্তরা 3 নম্বর সেক্টর। সবগুলো পার্সেল দিয়ে চলে আসলো আবার বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় পাশের রুম থেকে একটা ছেলে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আমি তো এখান থেকে অন্য জায়গায় চলে যাইতেছি, তুই আমার সাইকেলটা কিছু টাকা দিয়ে রেখে দে। যেহেতু তুই নিজেই ঢাকা শহরে ডেলিভারি করিস, সাইকেলটা রেখে দিলে তোর আরও সহজ হবে, পায়ে হেঁটে যেতে পারবি তুই। সাগর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মিরাজের সাইকেলটা রেখে দিল 2000 টাকা দিয়ে। সন্ধ্যায় ফেসবুকে ঢুকতেই দেখতে পেল প্রায় 119টা মেসেজ। এটা দেখে সাগর তো বেশ অবাক হলো, কারণ সে আজকে সারাদিন ফেসবুকে ঢোকেনি। সবগুলো মেসেজে রিপ্লাই দিয়ে দিল। প্রায় 97 জন প্রোডাক্টগুলো অর্ডার করলো, বাকি যারা ছিল তারা পরে নেবে বলেছে। এইভাবে সাগর প্রোডাক্টগুলো রেডি করে ফেললো। সব জিনিসপত্র তো প্রায় শেষের দিকে, আবারও যেতে হবে সেই দোকানে। এখন আমার হাতে 15,000 টাকা আছে, আবার ওই 97 জনকে এগুলো দিলে আশা করি বেশ ভালো টাকা ইনকাম করতে পারবো। সাগর সবগুলো প্রোডাক্ট একটা স্কুল ব্যাগের ভিতরে ভরে নিল। যেগুলো অন্যান্য জায়গায় পৌঁছে দেওয়ার দরকার ওইগুলো ডেলিভারি ম্যানদের হাতে দিয়ে দিল। পরের দিন সকালে বেরিয়ে পড়লো তার গন্তব্যে। প্রায় 50টা পার্সেল দেওয়ার পর চলে আসলো একটা রেস্টুরেন্টে। টেবিলে বসে পড়তেই ওয়েটার এসে বলতে লাগলো, ভাই কি খাবেন? 1 প্লেট পোলাও আর গরুর মাংস নিয়ে আসো। ঠিক আছে, আপনি 5 মিনিট বসেন, আমি নিয়ে আসছি। সাগর খাবার খেয়ে আবারও রওনা দিল পার্সেল দেওয়ার উদ্দেশ্যে। পার্সেল দিয়ে চলে আসলো সেই জুয়েলারি শপে। সাগরকে দেখে দোকানদার বলতে লাগলো, কি ব্যাপার ভাই, 2 দিন হলো মাল নিয়ে গেছেন, আবার চলে এসেছেন? বিক্রি হয়ে গেছে নাকি মালগুলো? ফেরত দিতে এসেছেন? মালগুলো ফেরত দিয়ে আসি নাই, আরও নিয়ে যেতে এসেছি। আমাকে আপনি আগে যেগুলো দিয়েছেন ওইগুলো দিতে থাকেন। ওই দিন তো বলেছিলাম 10টা করে দেওয়ার জন্য, আজকে 20টা বা 25টা করে দিবেন। আর নতুন যেগুলো নেওয়ার দরকার ওইগুলো আমি একটা একটা করে আপনার টেবিলের উপর রাখতেছি। ওইগুলো প্যাকেট করা শেষ হলে আপনি এগুলো না হয় দিয়ে দিবেন, যতটা যতটা করে বলি। ঠিক আছে, আপনি ওইগুলো রাখেন, আমি এইগুলো প্যাকেট করে রাখতেছি। দোকানদার সবগুলো প্যাকেট করে এক সাইডে রেখে দিল এবং নতুন যেগুলো রেখেছে ওইগুলো যতটা যতটা করে বলতেছে ততটা করে দোকানদারকে দিতেছে। সবগুলো রেডি করার পর সাগর বলতে লাগলো, ভাই এখন হিসাব করেন, অনেকগুলো নিয়ে ফেলেছি, প্রায় ব্যাগ ভর্তি হয়ে গেছি। এইগুলো শেষ হলে আবার না হয় নিয়ে যাব, আর নতুন নতুন কিছু রাখবেন, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে ভাই, আপনার জন্য নতুন কিছু রাখবো। আর আপনার মোট টাকা হয়েছে 18,920 টাকা। আপনি 18,900 টাকা দিলেই চলবে। সাগর টাকাগুলো দিয়ে চলে গেল বাসায়। সাথে বেশ কিছু কার্টুন নিয়ে এসেছে, কারণ এগুলো যখন পার্সেল দেয় তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কার্টুনের ভিতরে ভালোভাবে রেখে পার্সেলটা যদি দেওয়া হয় তাহলে দেখতেও অনেক সুন্দর দেখায় আর কোনো অভিযোগ আসে না। সাগর সবগুলো জিনিস এক সাইডে রেখে রাতে খাওয়া দাওয়া করে আরও কিছু ভিডিও করে আপলোড করে দিল। আপলোড করা শেষ হতেই সাগর ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে ফেসবুকে প্রবেশ করতেই দেখতে পেল প্রায় সবগুলো ভিডিওতে 100K 200K করে ভিউজ এসেছে, আর ওইখান থেকে প্রায় 500-র অধিক মানুষ মেসেজ দিয়েছে।
সাগর এতগুলো মেসেজ দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। এতগুলো মেসেজে রিপ্লাই কিভাবে দেবে। আস্তে আস্তে করে একজনের সাথে কথা বলতে লাগলো। অর্ডার নিয়ে ফেললো প্রায় 100 জনের। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সাগর আরও 200 জনের সাথে কথা বলে অর্ডার নিয়ে ফেললো। দেখতে দেখতে এভাবে সাগরের দিনগুলো কেটে যাচ্ছে। প্রায় 1 মাস কেটে গেল সাগরের। এখন অনেক ভালো উন্নতি হয়েছে। প্রতিদিন কম করে হলেও প্রায় 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করে। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগর মনে মনে ভাবতে লাগলো, আমার তো একা চালানো সম্ভব হচ্ছে না। এখানে তো পড়ালেখা তেমন কেউ জানে না। এখন কি হবে, কি করব। আচ্ছা, ফেসবুকে পোস্ট করে দেখি, যদি কাউকে পাই আশেপাশে তাহলে তার সাথে কথা বলে নিব। যেই ভাবা সেই কাজ। সাগর ফেসবুকে পোস্ট করে দিল। কিছুক্ষণ পর হঠাৎ একটা মেয়ে আইডি থেকে মেসেজ আসলো। সাগর রিপ্লাই দিতেই ওই পাশ থেকে আবারও মেসেজ আসলো। বেশ কিছুক্ষণ কথা বলে সাগর ফাইনাল করে নিল এই মেয়েটাকে কাজের জন্য রেখে দেবে। মেয়েটার সাথে কথা বলা শেষ করে পোস্টটা ডিলিট করে দিল। কারণ যদি পোস্ট অন্য কেউ দেখে আবার তাহলে তারা ইনবক্স করবে। সন্ধ্যায় সাগর চলে আসলো ওই মেয়েটার বাসায়। কলিং বেল দিতে এই মেয়েটা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কে আপনি? ওয়ালাইকুম সালাম আপু, আমি সাগর, ইজকার্ট প্রোডাক্ট পেজের অ্যাডমিন। আমি আপনার সাথে দুপুরে কথা বলেছিলাম। ও আপনি? ভেতরে আসেন ভাইয়া, আমি আপনাকে চিনতে পারিনি এই জন্য আর কি। সমস্যা নেই, আমি আমার ফেসবুকের সকল কিছু আপনার কাছে দিয়ে যাই। আপনি যেহেতু রাত 3টা 4টা অবধি জেগে থাকেন, সবার সাথে কথা বলে না হয় হোয়াটসঅ্যাপে আমাকে সকল ঠিকানা এবং কোন কোন প্রোডাক্ট নিবে আমাকে বলে দিবেন। তাহলে আমি ওই প্রোডাক্টগুলো দিয়ে পাঠিয়ে দিতে পারবো তাদের ঠিকানায়। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি অনলাইন সম্পর্কে বেশ কিছু ধারণা আছে আমার, সো এত চিন্তা করতে হবে না। আপনি আপনার পেজ আমার কাছে দিয়ে দেন, আমি যতক্ষণ অনলাইনে থাকি ততক্ষণ আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবো ইনশাল্লাহ। সাগর তার পেজে সকল কিছু সিকিউরিটি দিয়ে গেল। সাগর সকল কিছু দিয়ে চলে আসলো আবার তার বাসায়। পরের দিন সকালে সাগর পার্সেলগুলো রেডি করে তাদের লোকেশনে যেতে লাগলো। সাগর সবাইকে পার্সেল দিয়ে চলে আসলো আবার বাসায়। গোসল করে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাথী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সাথী বলতে লাগলো, ভাইয়া আপনার পেজ তো অনেক বড়, প্রচুর মেসেজ আসে, আমি একা একা সবার সাথে কথা বলতে পারছি না। আপনি যদি আরেকজন লোক রাখতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা আপু, আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে তাকে সাথে নিয়ে নেন। আর যতটুকু পারেন আমার পেজের উপর সময় দিবেন। বুঝতেই পারছেন অনলাইন পেজ, মানুষ কতটা আগ্রহ নিয়ে থাকে পার্সেলগুলো নিতে। আর কয়েকজন ছেলে লাগবে যারা এই ঢাকা শহর খুব ভালোভাবে চিনে। অলিতে গলিতে সবখানে যাতে পার্সেলগুলো দিয়ে আসতে পারে সবাইকে। আচ্ছা, আমি আপনাকে কালকে জানাবো। আমার ফ্রেন্ড আছে কয়েকজন, তারা বেকার বসে আছে, দেখি তাদের সাথে কথা বলে, তাদের তো বাইক আছে, তারা চাইলে খুব তাড়াতাড়ি প্রোডাক্টগুলো তাদের হাতে তুলে দিতে পারবে। ঠিক আছে, আপনি তাদের সাথে কথা বলেন। আর আজকে যা যা পার্সেল রেডি করতে হবে আমি রেডি করে ফেলেছি। ইনশাল্লাহ আগামী 2 দিনের ভিতরে পার্সেল পৌঁছে দেওয়া হবে। আপনি আজকে তারিখ দিয়ে পেজে স্টোরি দিয়ে দেন যাতে তারা দেখে নিতে পারে। সাগর সাথীর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে সাগর চলে আসলো একটা ইলেকট্রনিক শপের দোকানে। একটা পাখা কিনে চলে আসলো বাসায়। ভালোভাবে লাগিয়ে শুয়ে পড়লো নিচে। আর মনে মনে ভাবতে লাগলো, আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি। যাদের হাতে পায়ে ধরেছিলাম আজকে তাড়াতাড়ি দিয়েছে, ভালোই করেছে। যদি তাড়িয়ে না দিত তাহলে আমি এখানে আসতে পারতাম না। আর কিছুদিন গেলে আমি আমার নিজের বিজনেস খুলে ফেলব। এই বিজনেসের সাথে অন্য বিজনেস নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আবারও সফল হব আমি। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে ওই কম্পিউটারের দোকানে যাব, ভাইকে মিষ্টি খাইয়ে আসবো। ওনার কারণেই আজকে আমি এখানে। এইসব ভাবতে ভাবতে সাগর বিছানা থেকে উঠে চলে আসলো বাইরে। মজিদ চাচার রুমের সামনে এসে সাগর বলতে লাগলো, চাচা এই নেন আপনার এই মাসের ভাড়া, আপনাকে 100 টাকা বাড়িয়ে দিলাম। আর একটা কথা, মিরাজ যে রুমে থাকতো ওই রুমটা যদি আমাকে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। বিজনেসটা আর একটু বড় করতে চাচ্ছিলাম তো, তাই আর কি। আচ্ছা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। কালকে আমি ওই দরজাটা ভালোভাবে তালা মেরে তোমার রুমের ভেতর দিয়ে একটা দরজা করে দিব, যাতে তুমি ওই রুমে আসা যাওয়া করতে পারো। ঠিক আছে চাচা, এখন তাহলে আমি যাই, খাওয়া দাওয়া করতে হবে।
আবারও কালকে পার্সেল নিয়ে যেতে হবে। এই বলে সাগর চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। ভোর 5টা। সাগর ফজরের নামাজ আদায় করে যেতে লাগলো পার্সেল দেওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে কয়েকটা পার্সেল দিয়ে সকালে নাস্তা করে আবার সবগুলো পার্সেল দিয়ে দিল। বিকালে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাথী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকেই সাথেই বলতে লাগলো, ভাইয়া, আপনি যেখানে থাকেন আমরা সেখানে চলে এসেছি। আপনার রুমটা কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। আপনি যদি একবার আসতেন তাহলে খুব ভালো হতো। আপনারা আসবেন, আমাকে একবার ফোন দিবেন না? ঘরের অবস্থা তেমন ভালো না, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আচ্ছা, আপনারা 2 মিনিট দাঁড়ান গেটের সামনে, আমি আসতেছি। এই বলে সাগর চলে গেল গেটের সামনে। গিয়ে দেখে সাথে সাথে 5 জন ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে নিয়ে চলে আসলো সাগরের রুমে। আপনারা তো আমার বাসার প্রথম এসেছেন, একটু বসেন, আমি আপনাদের জন্য ঠান্ডা কিছু ব্যবস্থা করতেছি। ভাইয়া, এখন কিছু ব্যবস্থা করতে হবে না। আমরা এসেছি আপনার সাথে কথা বলার জন্য। এরা 5 জন হচ্ছে আমার ফ্রেন্ড। ওর নাম হচ্ছে শাকিল, মেহেদি, শান্ত, শারন আর হাসান। ওদের 5 জন বাইকে আছে। যেহেতু আপনি একা সকল পার্সেল দিয়ে আসতে পারেন না একদিনে, ওদের 5 জনকে দিয়ে রাখেন। যদি রাখেন তাহলে ওরা দিয়ে আসতে পারবে। আচ্ছা, যেহেতু আপনি সবাইকে নিয়ে এসেছেন তাহলে সবাইকে রেখে দেন। কালকের পার্সেলগুলো তোমরা সবাই দিয়ে আসবে। নাম ঠিকানা সাথী আপু পাঠিয়ে দিবে তোমাদেরকে। আর একটা কথা, মেয়েদের নাম্বার পেয়ে আবার বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না। এটা আমার বিজনেস, সো একটু চিন্তা ভাবনা করে কাজ করবে। আমি আমার বিজনেস আরও বড় করব। কালকে আমি আরও কিছু প্রোডাক্ট এবং কিছু জিনিসপত্র নিয়ে আসব, ওইগুলো বিক্রি করা হবে। সাগর সবার সাথে কথা বলে সবাইকে এগিয়ে দিয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর তার পেজের ভিতরে ঢুকলো। কয়েকটা ভিডিও আপলোড করে মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেল মারিয়ার ছবি দিয়ে একটা আইডি খোলা মেসেজ দিয়েছে। সাগর ওই মেসেজে রিপ্লাই দিয়ে দিতেই বেশ কিছুক্ষণ পর মারিয়া মেসেজ দিল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো এখনও আছে নাকি? আমার খুব ভালো লেগেছে সবগুলো জিনিস। আমি সবগুলোই অর্ডার দিতে চাচ্ছিলাম। জি, আমাদের কাছে সবগুলো আছে। কোনটা কোনটা অর্ডার দিবেন আমাকে শেয়ার করেন, আমি প্রাইস এবং কবে পৌঁছে দেওয়া হবে সঠিক সময় বলে দিতেছি। মারিয়া সকল কিছু দেখিয়ে দিল সাগরকে। সাগর সকল কিছু প্রোডাক্ট প্রাইস বলে দিল। সকল কিছু নেওয়া শেষ হতেই সাগর বলতে লাগলো, কালকে দুপুর 2টার মধ্যে আপনি পার্সেল পেয়ে যাবেন। আপনার নাম এবং ঠিকানা দিয়ে রাখেন। ঠিক আছে, আমি আমার নাম ঠিকানা দিয়ে রাখতেছি। মারিয়া তার ঠিকানা দিয়ে দিতেই সাগর ফোন দিল সাথীকে আর বলতে লাগলো, সাথী, মারিয়া আক্তার নামে একটা আইডি থেকে আমি রিপ্লাই দিয়েছিলাম। ওই আইডিটার প্রোডাক্ট আমি নিজে থেকে দিয়ে আসব, আর বাকিগুলো যা আছে সব তোমার ফ্রেন্ড দিয়ে আসবে। ঠিক আছে ভাইয়া। আর আপনি না বললেন আপনি নতুন কিছু কালেকশন আনতে যাবেন? কালকে যাবেন নাকি? হ্যাঁ, কালকে যাব, তবে ওই পার্সেলটা দিয়ে এরপর আমি নতুন কালেকশানগুলো নিয়ে আসব। রাখলাম তাহলে এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর সকল কিছু রেডি করে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল হতেই সাগর চলে গেল মারিয়াদের বাসায়। গেটের সামনে দাঁড়াতেই দারোয়ান সাগরকে দেখে বলতে লাগলো, আরে সাগর, তুই এখানে এতদিন পর কোথায় ছিলি তুই? ছিলাম এক জায়গায়। এই নেন চা, এখানে 10,000 টাকা আছে, এটা আপনাকে দিলাম। আপনি যদি ওই দিন আমাকে আপনার ফোন আর 2,000 টাকা না দিতেন তাহলে আমি হয়তো এত দূর এগিয়ে যেতে পারতাম না। আমি এখানে পার্সেল দিতে এসেছি, আমি যে এসেছি আপনি বলবেন না। এই বলে সাগর তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল মারিয়াকে। বেশ কিছুক্ষণ পর মারিয়া আসলো, কিন্তু সাগরকে চিনল না, কারণ সাগরের মুখ ঢাকা ছিল মাস্কে। সাগর পার্সেল দিয়ে চলে আসলো বড় দোকানে, যেখান থেকে শাড়ি, 3 পিস এবং আরও অন্যান্য জিনিস নেওয়া যায়। প্রায় 50,000 টাকার জিনিস নিয়ে সাগর চলে গেল তার গন্তব্যে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সাথীকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর সাথী আসলো। আপু, আপনি এমনভাবে ভিডিওগুলো করবেন যাতে মানুষ নিতে আগ্রহ হয়। যেহেতু প্রোডাক্টগুলো ভালো মানের এনেছি, সো একটু দামি বিক্রি করতে হবে, নাহলে পোষাবে না। আপনি শুধু দেখতে থাকেন আমি কিভাবে ভিডিওগুলো করে। এই বলে সাগর দেখতে লাগলো। এদিকে সাথী প্রায় 10টা ভিডিও করে পেজে আপলোড করে দিয়ে দিল। রাতে সাগর বসে আছে, এমন সময় ফোন দিল সাথী।
ভাইয়া আপনার তো চান কপাল, ভিডিও আপলোড দিতেই হাজার মানুষ ইনবক্স করছে। আশা করি খুব তাড়াতাড়ি আপনি নিজে একটা শোরুম দিতে পারবেন। দেখো, আমার শোরুম দেওয়ার দরকার নেই এখন। এখন যেভাবে আছি এভাবেই চলবে। যেদিন আরও বড় হতে পারবো ওই দিন চিন্তা ভাবনা করব শোরুম দিব নাকি দিব না। তোমরা রিপ্লাই দিতে থাকো, আমিও এদিকে রিপ্লাই দিতেছি। দেখি কয়েকজনকে রিপ্লাই দিই, কেমন রেসপন্স পাওয়া যায়। এই বলে সাগর ফেসবুকে ঢুকে কয়েকজনকে রিপ্লাই দিতে লাগলো। যে কয়েকজনকে রিপ্লাই দিয়েছে সবাই পার্সেল অর্ডার করেছে। বেশ রাতে বিছানায় শুয়ে শুয়ে রিপ্লাই দিতেছে সাগর। অন্যদিকে সাথী এবং তার বান্ধবী রিপ্লাই দিতেছে। সকলের পার্সেল রেডি করে দিল সাগর। পরের দিন থেকে সাগরের কাজ আরও বেড়ে গেল, কারণ তার আস্তে আস্তে উন্নতি হচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 28 দিন। আজকে সাগর সবাইকে পেমেন্ট করবে, মানে সবার বেতন দেবে। সাগর সকল টাকা হিসাব করতেছে। সকল টাকা হিসাব করে সাগর মুচকে একটা হাসি দিল আর বলতে লাগলো, যা ভেবেছিলাম তার চাইতে আল্লাহ আমাকে দ্বিগুণ দিয়েছে। এই মাসে বেশি ভালো ইনকাম হয়েছে, 7,86,000 টাকা ইনকাম হয়েছে, সকল কিছু খরচ বাদ দিয়ে। এই সব কিছু ভাবছে এমন সময় সাথী এবং তার বন্ধু বান্ধবী আসলো। তাদেরকে টাকা দিয়ে মিষ্টি খাইয়ে দিল আর বলতে লাগলো, তোমরা আর একটু কষ্ট করো আমার জন্য। সামনের মাসে যদি আরও রেসপন্স পাই তাহলে আরও কয়েকজন লোক রাখবো, যাতে কারো রিপ্লাই দিতে দেরি না হয়। আর সাথী আপু, তোমাদের 2 তলা তো খালি, তাই না? হ্যাঁ ভাইয়া, আমাদের উপরের তলা খালি আছে, আপনি চাইলে ওখানে যেতে পারেন। ওইখানে থাকলে পার্সেলগুলো আমরাও হাতে হাতে রেডি করে দিতে পারবো। আর আপনি চাইলে মাঝে মধ্যে নিজেও পার্সেলগুলো দিয়ে আসতে পারবেন। আচ্ছা, উপরের তলা ভাড়া কত নিবে বলো? এমনিতে তো খালি থাকে, আপনার যেটা মন চায় ওইটাই দিন। কবে যাবেন বলেন, আমি না হয় রুমটা পরিষ্কার করে রাখবো। যেহেতু মাস শেষ, আমি চাচ্ছিলাম কালকে বা পরের দিন যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে কালকে বিকালে সবার পার্সেল দিয়ে আসার পর সবাই না হয় তাতে হাতে হাতে এগুলো একটা ব্যাগের ভিতর ভরে আপনাদের বাসায় নিয়ে চলে যাব। যেহেতু ওরা ডেলিভারি দিবে, ওদেরকে কিছু করতে হবে না, ওরা ওদের কাজ করতে থাকুক। আমি আজকে রাতেই সকল কিছু গুছিয়ে রাখবো, যাতে কালকে সকালে আমি একটা গাড়ি নিয়ে তোমাদের বাসায় এগুলো নিয়ে যেতে পারি। ঠিক আছে ভাইয়া, আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন। এখন তাহলে আমরা যাই। এই বলে সাথী এবং তার বন্ধু বান্ধবী চলে গেল। রাতে সাগর খাওয়া দাওয়া করে সকল কিছু বড় 3-4টে ব্যাগের ভেতর ভরে নিল। সকালে খাওয়া দাওয়া করে সাথীদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সাথীদের বাসায়। সকল কিছু নিয়ে দোতলায় চলে গেল। সব কিছু খুলে রেখে দিল তার জায়গা মতো। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল আবার। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। তো 1 বছরে সাগর বেশ উন্নতি করেছে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে, ভিডিও থেকেও ইনকাম করেছে, আবার প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করেছে। এই 1 বছরে কত টাকা ইনকাম করেছে সাগর বিছানায় বসে হিসাব করছে। বেশ কিছুক্ষণ হিসাব করার পর সাগর দেখতে পেলেও এই 1 বছরে প্রায় 76 লক্ষ টাকা ইনকাম করেছে। সাগর টাকাগুলো ড্রয়ারের ভেতরে রেখে বসে আছে। এমন সময় সাথী আসলো। ভাইয়া, এখন তো অনেক বড় হয়ে গেছে, সব কিছু সামলাতে কষ্ট হচ্ছে এই কয়েকজনে। আপনি এক কাজ করেন, বড় একটা শোরুম খুলে ফেলেন। ওইখানে না হয় কিছু জিনিস রাখবেন, ওই দিকটা চলবে আর এদিকটাও চলবে। না সাথী আপু, আমি এখন শোরুম খুলবো না। আমি ভাবতেছি শাড়ি তৈরি করব। এখন পুরনো অফিস কিনে ওইখানে সকল কিছু ঠিকঠাক করে শাড়ি তৈরি করব। কারণ যেহেতু আমরা বাঙালি, প্রতিদিন কম করে হলেও 100 জনের উপরে শাড়ি পরে এই ঢাকা শহরে। যদি আমাদের পেজে শাড়ির ভিডিও আপলোড করি, আশা করি ভালো চলবে। যেহেতু এই শাড়িগুলো চলতেছে, এই শাড়িগুলোই চলবে। হ্যাঁ ভাইয়া, আপনি যেখানেই যান ওইখানেই উন্নতি হবে আশা করি। আপনি দেখতে পারেন, শাড়ি তৈরি করে যদি এইখানে রেসপন্স পান তাহলে তো আরও বেশি ভালো। শাড়িগুলো ভালো মানের হলে বিদেশেও বিক্রি করা যাবে। হ্যাঁ, আমি সেই চিন্তা ভাবনা করেই একটা ফ্যাক্টরি খুঁজতেছি, দেখি পাওয়া যায় কি না। কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, বলেছি জানাবে 2-3 দিনের ভিতরে। তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি এদিকটা দেখতেছি। সাগর বাসা থেকে বের হয়ে গেল। কয়েকটা এলাকা ঘুরে ঘুরে বিজনেসম্যানদের সাথে কথা বলছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার থেকে কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো, আপনি কি সাগর চৌধুরী? আপনি পুরনো বন্ধ ফ্যাক্টরি খুঁজতেছেন? জি, আমি পুরনো বন্ধ ফ্যাক্টরি খুঁজতেছি। আপনার কাছে কি পুরনো বন্ধ ফ্যাক্টরি আছে? আমার কাছে তো পুরনো বন্ধ ফ্যাক্টরি নেই, তবে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আমার ফ্যাক্টরিটা বিক্রি করে দিতে চাচ্ছি।
আপনি যদি আমার ফ্যাক্টরিটা নিতে চান তাহলে আমি ঠিকানা দিতেছি, ওইখানে চলে আসেন। ঠিক আছে, আমি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যে। আপনি ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দেন। সাগর ফোনটা কেটে দিতেই মারিয়ার আব্বু ঠিকানাটা মেসেজ দিয়ে পাঠিয়ে দিল। মারিয়ার আব্বু এখনও জানে না যে তার ফ্যাক্টরি সাগরের কাছে বিক্রি করছে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে গেল মির্জা ইন্ডাস্ট্রি অফিসে। সাগর ভেতরে প্রবেশ করতে দেখতে পেল মারিয়ার আব্বুকে। তাড়াতাড়ি করে মুখে মাস্ক পরে নিল। ভেতরে যেতেই মারিয়ার আব্বু বলতে লাগলো, তুমি কি সাগর চৌধুরী, যার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম? হ্যাঁ, আমি সাগর চৌধুরী, যার সাথে আপনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন। চলেন আপনার অফিসটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কথা বলি। হ্যাঁ চলেন, যাওয়া যাক। এই বলে সাগর আর মারিয়ার আব্বু অফিসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। সাগর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বলতে লাগলো, আপনার অফিস তো দেখলাম, এখন আপনি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? আমি এই অফিসটা 2 কোটি টাকাতে বিক্রি করতে চাচ্ছি। এখন যদি এই অফিসটা বিক্রি না করি তাহলে ব্যাংক থেকে আমার বাড়িঘর সব কিছু নিয়ে নেবে। অনেক টাকা ঋণ হয়ে গেছে। এত টাকা কীভাবে ঋণ হলো আপনার? অফিসটা তো দেখে মনে হচ্ছে খুব ভালো চলছিল, এত টাকা ঋণ? আসলে এই অফিসটা ছিল আমার বন্ধু। আমি আমার বন্ধুকে ষড়যন্ত্র করে তার কাছ থেকে এই অফিসটা নিয়ে নিয়েছি আর তাকে মেরে ফেলেছি। তার একটা ছেলে ছিল, সে আমার বাসায় থাকতে চাইছিল, তাকে রাখি নাই। এর জন্য হয়তো আল্লাহ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতেছে। তার মানে আপনি আমার বাবাকে খুন করেছেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আপনার কাছ থেকে আল্লাহ হয়তো সব কিছু কেড়ে নেবে। এইসব ভাবতে চেয়ে সাগর। এমন সময় মির্জা চৌধুরী বলতে লাগলো, কি ব্যাপার, কিছু বলতেছেন না যে? আপনি কি ওই অফিসটা কিনবেন নাকি পছন্দ হয় নাই আপনার? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, তবে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আমি ব্যাংক থেকে 1.5 কোটি টাকা লোন নিতে চাই। আমাকে একটু সাহায্য করতে হবে লোন নিতে। যদি লোন নিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে আজকে টাকা দিয়ে দেব। আচ্ছা, আমার সাথে আসেন। আমার পরিচিত একজন ম্যানেজার আছে, তার সাথে কথা বলে দেখি। তবে কিছু তো দিয়ে এরপর টাকা নিতে হবে। আপনি কি দিতে চান? আমি যেহেতু এই অফিসটা কিনবো, সেহেতু এই অফিসটার দলিলপত্র দিয়ে এরপর আমি টাকা আনবো। তাহলে তো আগে আমাকে বাসায় যেতে হবে, এরপর দলিল নিয়ে ব্যাংকে যেতে হবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, এখন আপনি বাসায় যান, আমিও বাসা থেকে আমার জমানো টাকাগুলো নিয়ে আসি, আর ঠিক এই জায়গায় 1 ঘন্টা পর দেখা করব। ঠিক আছে, যাও। তাহলে আমিও বাসা থেকে সব কিছু নিয়ে আসি। মির্জা চৌধুরী চলে গেল। এদিকে সাগর চলে আসলো বাসায়। ড্রয়ারের ভেতর থেকে টাকাগুলো বের করে একটা ব্যাগের ভেতর ভরতে লাগলো। এমন সময় সাথী আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, আপনি টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? কোনো ফ্যাক্টরি পেয়েছেন নাকি? হ্যাঁ, একটা রানিং ফ্যাক্টরি পেয়েছি, ওইটা বিক্রি করে দিবি। 2 কোটি আমার কাছে তো অল্প পরিমাণ টাকা আছে, আরও কিছু টাকা ব্যাংক থেকে লোন নিতেছি। ও আচ্ছা, আপনি চাইলে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারেন। আমি এই 1 বছরে টাকা জমিয়েছি, হয়তো 5 থেকে 7 লক্ষ টাকা হবে। এখন এগুলোর দরকার নেই, তোমার টাকা তোমার কাছেই থাকুক। যদি আমার দরকার পড়ে তাহলে আমি তোমার কাছ থেকে টাকা নিব। ঠিক আছে ভাইয়া, একটা কথা ছিল, আমি কি আপনার সাথে যেতে পারি? যদি কিছু মনে না করেন, আমি আপনার অফিসটা ঘুরে ঘুরে দেখতাম। এখন তো আমি অফিসে যাচ্ছি না, এখন আমি ব্যাংকে যাচ্ছি। কালকে অফিসে যাব। সবাইকে নিয়ে তোমরা অনলাইনের কাজটা সেরে ফেলো, আর কি কি লাগবে আমাকে একটা লিস্ট আর ফটো পাঠিয়ে দাও। যদি আমার কাছে কিছু টাকা থাকে তাহলে আসার সময় সকল কিছু নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে যান। আমি আপনার রুম থেকে একটা জিনিস দেখে তারপর পিক তুলে পাঠাচ্ছি। কোনটা প্রয়োজন বেশি? ঠিক আছে, আর এই নাও ঘরের চাবি, যাওয়ার সময় ঘরটা তালা দিয়ে যাইও। এই বলে সাগর টাকাগুলো নিয়ে চলে আসলো সেই জায়গায়। এসে দেখে মির্জা চৌধুরী দাঁড়িয়ে আছে। সাগর মির্জা চৌধুরীর গাড়িতে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর মির্জা চৌধুরী বলতে লাগলো, আচ্ছা, আমি কি আপনার মুখ দেখতে পারি? সরি মির্জা চৌধুরী, আমি এখন আপনাকে আমার মুখ দেখাতে পারবো না। সময় আসুক, এরপর আপনি নিজে থেকে আমার মুখ দেখতে পারবেন। ঠিক আছে, আপনি যেহেতু আপনার মুখ দেখাতে চাচ্ছেন না, আমিও জোর করব না। বেশ কিছুক্ষণ পর 2 জন চলে আসলো ব্যাংকে। ম্যানেজারের কেবিনে বসে আছে 2 জন। এমন সময় ম্যানেজার বলতে লাগলো, কি ব্যাপার মির্জা চৌধুরী, হঠাৎ ব্যাংকে আসলে? এই ব্যাংকে তো তোমার লোন নেই, তাহলে তুমি ব্যাংকে আসলে যে? আমি ব্যাংকে এসেছি
ওর কিছু টাকা তুলবে এর জন্য। সাগর, এই নাও, তোমার নামে আমি দলিলগুলো লিখে দিয়েছি, একবার দেখে নাও। সাগর দলিলগুলো দেখে নিল। সব কিছু ঠিকঠাক থাকার পর সাগর ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি এই কাগজপত্রগুলো দিয়ে আপনার ব্যাংক থেকে কত টাকা লোন নিতে পারবো? কাগজপত্রগুলো আমাকে দাও, আমি একবার দেখি, এরপর বলতেছি। সাগর কাগজপত্রগুলো দিয়ে দিল ম্যানেজারের হাতে। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার কাগজপত্রগুলো দেখা শেষ করে বলতে লাগলো, তুমি 5 কোটি টাকা লোন নিতে পারবে এই কাগজপত্রগুলো দিয়ে। এখন তুমি কত টাকা লোন নিতে চাও? যেহেতু 5 কোটি টাকা লোন নিতে পারবো, আমার এত টাকা লোন নেওয়ার দরকার নেই। আপনি এক কাজ করেন, আমাকে 2 কোটি টাকা লোন দেন এবং 1 বছরের সময় দেন। ঠিক আছে, 1 বছরের সময় দিয়ে হলো। আর 1 বছর যদি লোন শোধ করতে না পারো, তাহলে জানো তো কি হবে? কোনো কথা বলা হবে না, তোমার অফিসটা ডাইরেক্ট এই ব্যাংকের নামে হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি 2 কোটি টাকা আগে দেন। এই নাও, এখানে স্বাক্ষর করো। আমি তোমাকে আরও কিছু কাগজ দিতেছি, ওখানে কিছু স্বাক্ষর লাগবে, তারপর আমি তোমাকে 2 কোটি টাকা লোন দিতে পারবো। ম্যানেজার কিছু কাগজপত্র বের করে সাগরের সামনে রাখলো। বেশ কিছুক্ষণ পর সাগরকে 2 কোটি টাকা দিয়ে দিল। এদিকে সাগর মির্জা চৌধুরীর সাথে ডিল শেষ করে বলতে লাগলো, আপনি যদি আরও কোনো ফ্যাক্টরি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার ফ্যাক্টরিগুলো কেনার চেষ্টা করব। আর কিছু পার্টিদের নাম্বার দিয়ে যান যারা এই কাপড়গুলো কেনা বেচা করে। এই নাও আমার কেবিনের চাবি। আমার কেবিনে ঢুকলেই টেবিলের নিচে সকল নাম্বার পেয়ে যাবে যারা কেনাবেচা করে। ধন্যবাদ আপনাকে, আবারও দেখা হবে। আর আমার নাম্বার তো আপনার কাছে আছে, যখনই প্রয়োজন হবে ফোন দিবেন আমাকে। এই বলে সাগর চলে আসলো বাসায়। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করে ভাবতে লাগলো, আমার আব্বুর অফিস আমি কিনে ফেলেছি, আস্তে আস্তে সকল কিছু ছিনিয়ে নিব, আল্লাহ যদি আমার সহায় হয়। এইসব কিছু ভাবতে চেয়ে সাগর। এমন সময় নাদিয়া আসলো। নাদিয়া হচ্ছে সাথীর বান্ধবী, যে সাগরের কাজ করে। সাগরকে শুয়ে থাকতে দেখে বলতে লাগলো, ভাইয়া, আপনি নাকি অফিস কিনেছেন, আমাদের দেখাবেন না? অবশ্যই দেখাবো, না দেখানো কি আছে। কালকে সবাইকে নিয়ে যাব আমার নতুন অফিসে। তবে একটা কথা কি জানো, অফিসগুলো আমার বাবার। মানে যদি অফিসগুলো আপনার বাবার হয়, তাহলে আপনি এরকমভাবে চলাফেরা করতেছেন কেন? আপনার তো ভিআইপি ভাবে চলাফেরা করার কথা। আসলে আমার বাবার ছিল, তার বন্ধু সকল কিছু ছলনা করে নিয়েছে আর আমার আব্বুকে খুন করে ফেলেছে। যাই হোক, এসব কথা বাদ দাও, এখন থেকে নতুনভাবে শুরু করব আমরা। আমার জন্য দোয়া করবে যাতে খুব তাড়াতাড়ি পরিবর্তন আনতে পারি। আপনার জন্য সবাই দোয়া করবে ভাইয়া। আপনি আমাদের কর্মস্থলের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা আপনার জন্য দোয়া করব না তা তো কার জন্য করব? নাদিয়ার সাথে কথা বলছে সাগর। এমন সময় সাথী 3 কাপ কফি নিয়ে আসলো। সাগরকে কফি দিয়ে বলতে লাগলো, ভাইয়া আপনি ফ্রেশ হয়ে আসেন, আম্মু আপনার জন্য রান্না করেছে, আমি খাবারগুলো নিয়ে আসছি। নাদিয়া, তুই কফিটা খেয়ে নিচে আয়, আমাদের সাথে হেল্প করবি খাবারগুলো নিয়ে আসতে। আচ্ছা, তোমরা খাবারগুলো নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর তোমাদের সাথে আরও কিছু হিসাব নিকাশ করব। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সাথী এবং নাদিয়া চলে গেল নিচে। সাগরের জন্য খাবার নিয়ে চলে আসলো সাগরের রুমে। সাগর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে বলতে লাগলো, সাথী এবং নাদিয়া, অফিসটা হচ্ছে তোমার কাপড়ের। এখন যদি আমি শাড়ি তৈরি করতে চাই তাহলে তো আমাকে আলাদাভাবে মেশিন বসাতে হবে। আমি চাচ্ছিলাম কি কয়েক মাস কাপড় তৈরি করে দেখি। এখন তো কাপড়ের চাহিদা বেশি ভালো আছে, যদি ভালো মানের কাপড় বানাতে পারি তাহলে আশা করি বিক্রি হবে। ভাইয়া, আমি আপনাকে একটা বুদ্ধি দিই, আপনি একটা কাজ করেন। অফিসে তো মনে হয় অনেক মেশিন আছে, আপনি যে কোনো 5টা মেশিন ভালো মানের সুতা এনে কাপড় তৈরি করেন কয়েকটা দিন। এরপর আমরা আছি আপনার পাশে। বিভিন্ন অফিসে গিয়ে আমরা না হয় কাপড়গুলো স্যাম্পেল দিয়ে আসবো, আশা করি সবার কাছে ভালো লাগবে। এটা তুমি মন্দ বলো নাই। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তোমার কথাটা রাখলাম। তবে এক কাপড় তৈরি করা যাবে না, বিভিন্ন ধরনের কাপড় তৈরি করতে হবে। কালকে সকালে অফিসে যাই, গিয়ে আগে সুতার ব্যবস্থা করতে হবে এবং একজন কর্মীর ব্যবস্থা করতে হবে।
জি ভাইয়া। আর আপনি তো মালপত্র নিয়ে আসেন নাই, পার্সেল তো অর্ডার ছিল, সকল কিছু পার্সেল করা হয়ে গিয়েছে। আপনি বাসায় ছিলেন না, তাই আমি আর নাদিয়া সকল কিছু পার্সেল করে ফেলেছিলাম। ধন্যবাদ তোমাদের। কালকে সকালে তোমাদের দুজনকে নিয়ে না হয় অফিসে যাব, আর তোমাদের ফ্রেন্ডরা তো পার্সেল দিতে বিজি থাকবে, তা না হয় পরে 1 মাস অফিস চালু হলে দেখে আসবে। এইসব কথা বলছে এমন সময় সাথীর 5 জন ফ্রেন্ড যারা সাগরের হয়ে ডেলিভারি কাজ করে ওরা চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সবাই বসে আছে। সাগরের সামনে ব্যাগটা রেখে বলতে লাগলো, আজকে ভালো টাকা ইনকাম হয়েছে। আমি পার্সেল দিয়েছি প্রায় 120টার মতো। এখান থেকে মোট ইনকাম এসেছে 1,22,000 টাকা। আর যেগুলো খুচরো ছিল আমি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই। খাবার খেয়েছো, ক্ষুধা তো লাগতেই পারে সবার। তোমাদেরকে তো বলা হয় নাই, আমি একটা অফিস কিনেছি, কালকে থেকে কাজ শুরু করব আশা করতেছি। তোমরা ডেলিভারি দিতে থাকো, মাঝখানে না হয় একদিন ডেলিভারি বন্ধ রেখে এরপর সবাই মিলে অফিসটা ঘুরে ঘুরে দেখে আসবে। ঠিক আছে ভাই, আপনাকে ভাই বলে ডাকি, কিছু মনে করেন না। আরে না, কি মনে করব, আবার তোমরা তো আমার বয়সী। আচ্ছা, এখন তাহলে তোমরা যাও। আর সাথী, তুমি তো সকল কিছু রেডি করে রেখেছো, আমি দোকানদারের কাছে পাঠিয়ে দিই আর বলে দিই কয় পিস করে প্যাক করার জন্য। উনি প্যাক করে রাখলে কালকে সকালে আমরা অফিস থেকে ঘোরাঘুরি করে এরপর ওইখান থেকে মালগুলো নিয়ে এসে রেখে দেব। তোমাদের হয়তো একটু কষ্ট হবে, আমি অফিসটা একটু দেখব ভালোভাবে, তোমরা এদিকটা সামলাবে। সাগর সবার সাথে কথা বলা শেষ করে বসে রইল। এদিকে সবাই চলে গেল। সাগর ইন্টারনেটে সার্চ করতে লাগলো কোনটা সবচাইতে ভালো হবে। ভালো জিনিস দেখতে দেখতে সাগর ঘুমিয়ে গেল। সকালে ফজরের আজানে সাগরের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো বাইরে। এসে তাকে সাথী উঠে গেছে। বেশ কিছুক্ষণ পর সাথী এবং ফারিয়াকে নিয়ে চলে গেল অফিসে। ঘোরাঘুরি করে দেখার পর হঠাৎ কয়েকজন লোক আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, স্যার, আপনি নাকি এই অফিসটা কিনে নিয়েছেন? আগের বস আমাদের 4 মাস ধরে টাকা দেয় নাই। আমরা খুব অভাব অনটনে আছি। টাকা না দিলে আমরা আমাদের পরিবার চালাবো কিভাবে? আপনাদের একটা টাকাও দেওয়া হয় নাই এই 4 মাসে? না স্যার, আমাদের 1 টাকাও দেওয়া হয় নাই। আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম অন্তত 500 করে টাকা দেওয়ার জন্য, কিন্তু উনি আমাদের 1 টাকাও দেয় নাই। আচ্ছা, আপনারা এক কাজ করেন, যেহেতু আমি এই অফিসটা কিনে নিয়েছি, আপনারা আজকে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে যান আর আপনাদের ফোন নাম্বার দিয়ে যান। যে কোনো সময় আমি ফোন দিলে চলে আসবেন। ঠিক আছে স্যার, আপনি এখন টাকা দিবেন? আসলে আমাদের সবার জরুরি দরকার, এখন দিলে আরও বেশি ভালো হতো। এখন তো আমি সাথে টাকা নিয়ে আসি নাই। সাথী, এই নাও আমার রুমের চাবি, ঘরের ভিতর থেকে তুমি 1 লক্ষ টাকা নিয়ে আসবে। সাথে ফারিয়াকেও নিয়ে যাও, আমি ওদের সাথে কথা বলতেছি। ঠিক আছে ভাইয়া, আমি যাইতেছি। ফারিয়া, চল এখন যাই। সাথী আর ফারিয়া চলে গেল। এদিকে সাগর তাদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা, আপনারা এই লাইনে কে কতদিন ধরে কাজ করতেছেন এবং কোন কাপড়গুলো চালালে ভালো হবে? স্যার, মুসলিম কাপড় চালালে খুব ভালো হবে। এই কাপড়টা অনেক জনপ্রিয়, অনেক পাতলা, ও এগুলোর সাথে প্যান্টের কাপড় বানালে বেশি ভালো হবে, কারণ ঢাকা শহরে কেউ লুঙ্গি পরে না, প্যান্ট পরে থাকে বেশি। আচ্ছা, এক কাজ করো, ভালো মানের সুতা এনে দাও 30 লক্ষ টাকার। এই 30 লক্ষ টাকা দিয়ে কতটুকু কাপড় তৈরি করা যাবে তোমাদের আনুমানিক? স্যার, এই 30 লক্ষ টাকা দিয়ে আপনি আনুমানিক 10,000 গজ কাপড় তৈরি করতে পারবেন, এবং প্রতি গজ কাপড়ের দাম কম করে হলেও 350 থেকে 500 টাকা দাম হবে। যদি ভালো মানের কাপড় হয় তাহলে এর চাইতে বেশি হবে। ও আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করে দেখি কেমন কি করা যায়। যদি ভালো ফলাফল পাই তাহলে আমরা এই কাপড় দিয়ে শুরু করব। তোমরা কি বলো? জি স্যার, আপনি এই কাপড় দিয়ে শুরু করেন, আমরা আপনার পাশে আছি সব সময়। আপনি দেখতে যেমন ভালো না, কথাবার্তা তার চেয়ে আরও সুন্দর। আমরা আপনার একটু কাপড় নষ্ট হতে দেব না। আপনি নোমান গ্রুপ অফ কোম্পানি থেকে সুতা নিন, ওই কোম্পানির সুতা অনেক ভালো। ঠিক আছে, আমি ফোন দিতেছি, দেখি ওদের সাথে কথা বলে ওরা 30 লক্ষ টাকা সুতা দিতে পারবে নাকি। আর এখানে তো অর্ধেক আছে সবগুলোতেই। এক কাজ করা যাক, যেহেতু অর্ধেক আছে
আমরা এইটুকু খালি করে নিই, এরপর দেখা যাবে। জি স্যার, আর আপনি যেহেতু নতুন বস, তাহলে ওপরের নামটা পাল্টে ফেলা হোক। উনি আমাদের সাথে বাটপারি করেছে, আমরা চাইলে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম। ওনার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। উনি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, তোমরা শুধু দেখতে থাকো। তোমাদের সাথে উনি কাজ করবে এই বলে দিলাম। আসলে এই কোম্পানিটা আমার আব্বুর কোম্পানি। আসাদ চৌধুরী হচ্ছে এই কোম্পানির মালিক, যাকে মির্জা চৌধুরী খুন করে ফেলেছে এবং এই কোম্পানি নিয়ে নিয়েছে। ওইসব কথা বাদ দাও, এখন আমরা নতুন চিন্তায় আসি। সাগর সবার সঙ্গে কথা বলতে লাগলো। সবার সাথে কথা বলে ফোন দিল নোমান গ্রুপ অফ কোম্পানির মালিকের কাছে। বেশ কিছুক্ষণ কথা বলে সাগর 30 লক্ষ টাকার সুতা নিয়ে আসলো। রাতে অফিস চালু হয়ে গেল। সাগর সকল কর্মীদেরকে 5,000 করে টাকা দিয়ে দিল, কারণ তাদের তো চলাচল করতে হবে, যেহেতু 4 মাস ওরা চলাফেরা করতে কষ্ট হয়েছে। সারা রাত কাজ করার পর সকাল হলো। সাগর এবং আরও কয়েকজন কর্মী দাঁড়িয়ে আছে। কর্মীগুলো সাগরকে বুঝিয়ে দিতে লাগলো কিভাবে কাপড়গুলো সাজাতে হবে, কিভাবে লাল সুতোগুলো তুলতে হবে। সাগর এর সাথে তার কর্মীগুলো হাতে হাত লাগাচ্ছে। সারাদিনে প্রায় 5টা মেশিন থেকে 680 গজ কাপড় তৈরি হলো। সাগর এখান থেকে 10 গজ কাপড় 20টা ভাগ করলো, আধা গজ করে। রাতের মধ্যে কাপড়গুলো পাঠিয়ে দিল বিভিন্ন অফিসে। দেখতে দেখতে কেটে গেল 7 দিন, কিন্তু কোনো রেসপন্স আসতো না। সাগর চিন্তায় পড়ে গেল, সে কি করবে। বসে বসে চিন্তা করছে এমন সময় অফিসের ভেতর প্রবেশ করলো কয়েকজন বিজনেসম্যান। সাগর তার চেয়ার থেকে উঠে তাদের সাথে হাত মিলিয়ে তাদেরকে সম্মানের সাথে অফিসের ভেতরে নিয়ে বসিয়ে দিল। স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের অফিসে তো কাপড় দিয়ে আসা হয়েছিল, আপনারা তো কিছু জানান নাই পরে। জানাবো কি, অলরেডি চলে এসেছি কাপড় নেওয়ার জন্য। আমাদেরকে কাপড় দিতে হবে। তুমি যে কাপড়টা পাঠিয়েছো ঠিক সেম এই কাপড়টাই দিতে হবে। তোমার স্টকে কত কাপড় আছে আমাদেরকে বলো। আমরা হচ্ছি পার্টনার, আমরা সকল কাপড় নিয়ে যাব এখন। আসলে স্যার, আমি তো এই অফিসটা কিনেছি মাত্র 7 দিন হয়েছে, তেমন কাপড় তৈরি করা হয় নাই। মনে হয় 4 থেকে 5,000 গজ কাপড় তৈরি করা হয়েছে। যেহেতু রেসপন্স পাই নাই, এর জন্য আর কি বন্ধ রেখেছি। আচ্ছা, বন্ধ রেখেছো তা ঠিক আছে। যতটুকু কাপড় আছে ততটুকু আমরা কিনে নিব। পরবর্তীতে পুরো অফিস চালু করো। এখন কত টাকা গজ রাখবে এই কাপড় থেকে আমাদেরকে একটু বলো। সাগর কিছুক্ষণ হিসাব করে বলতে লাগলো, স্যার, আমি এই কাপড়ের 1 গজ 780 টাকা বিক্রি করব। এর কমে আমি বিক্রি করতে পারবো না। কাপড়টা অনেক দাম হয়ে যাচ্ছে আমাদের কাছে, একটু রেট কমাও, তাহলে তো আমরাও নিতে পারবো। আমাদের দেখা দেখি অন্যান্য বিজনেসম্যানরাও আসবে কাপড় নেওয়ার জন্য। স্যার, আমি বলেছি তো এটার নিচে আমি যেতে পারবো না। ভালো মানে সুতা দিয়ে আপনাদেরকে কাপড়টা তৈরি করে দিচ্ছি। এখন যদি আপনারা নিতে চান তাহলে নেন, আর না নিতে চাইলে আপনাদেরকে সম্মানের সহিত বিদায় দিব। আমরা বিদায় নিয়ে আসি নাই, বিদায় নিতে হলে আমাদের সাথে কাপড় নিয়ে যাব। যেহেতু আপনি আপনার রেট বলে ফেলেছেন, সেহেতু আমরাও একটা বলি, 775 টাকা করে রাখেন। অন্তত আমাদের জন্য 5 টাকা ছাড় দেন। না স্যার, 5 টাকা যদি আমি ছেড়ে দিই আপনাদেরকে, তাহলে এখানে আমার লস হচ্ছে। এই 5 টাকা যদি আমি আমার কর্মীদেরকে দিই প্রতি গজ হিসাবে, তাহলে আমার কর্মীদের পরিবার ভালোভাবে খেতে পারবে, সুস্থ থাকবে। আচ্ছা, আপনার কথাই মেনে নিলাম। কাপড়গুলো রেডি করেন, আমরা এখন নিয়ে যাব। সাগর তার কয়েকজন কর্মীদের নিয়ে কাপড়গুলো রেডি করে তাদের গাড়িতে উঠিয়ে দিল। একটা রসিদ তৈরি করে সালমান চৌধুরীকে দিয়ে দিল। 4 দিনে মোট 7,795 গজ কাপড় তৈরি হয়েছে। মোট ইনকাম হয়েছে 60,80,000 টাকা। সালমান চৌধুরী আরও কিছু মাল অর্ডার দিয়ে টাকাগুলো দিয়ে চলে গেল। এদিকে সাগর তার সকল কর্মীদের ফোন দিল। বেশ কিছুক্ষণ পর তার সকল কর্মী চলে আসলো। দেখো, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা এই 4 দিনে যা করেছো খুব ভালো করেছো। এই 4 দিনে 60,80,000 টাকা ইনকাম হয়েছে এই কাপড় থেকে। এখন আমি চাচ্ছি এই কাপড়গুলো তৈরি করতে। এই অফিস থেকে যারা চলে গেছে তাদেরকে ফোন দিয়ে নিয়ে আসো। আর যদি তারা অন্য অফিসে চাকরি করা শুরু করে দিয়েছে, তাহলে তাদের কাছ থেকে বিকাশ নাম্বারটা নিয়ে আসবে। কারণ তারা যেহেতু 4 মাস টাকা পায় নাই, তাদেরকে অল্প হলেও আমি কিছু টাকা দিয়ে দিব।
আজকে রাত থেকে কাজ শুরু হবে। তোমরা সবাই রাতে চলে আসবে। অফিস টাইম রাত 8টা থেকে সকাল 8টা, এইভাবে 2টা শিফট চলবে। ঠিক আছে স্যার, তবে গোডাউনে তো সুতা নেই, মেশিনগুলো কিভাবে চালাবো? আমি 50 লক্ষ টাকা সুতার অর্ডার দিয়ে এসেছি। আশা করি রাত 10টার মধ্যে চলে আসবে। যেগুলো স্টকে আছে ওইগুলো দিয়ে কাজ চালাও, পরে সুতা আসলে এরপর না হয় কাজ করা যাবে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমরা বাসায় চলে যাই, রাত্রে আমরা চলে আসবো। কর্মীগুলো বাসায় চলে গেল। এদিকে সাগর চলে আসলো সাথীদের বাসায়, সবার সাথে কথা বলে নিল। চলুন, অনেক তো সাগরের ঘটনা শুনলাম, সে যেহেতু এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রায় এখন আমরা মারিয়ার খবর দেখে আসি। মারিয়া কিভাবে চলাচল করতেছে। মারিয়া তার রুমে বসে আছে। এমন সময় তার আব্বু আম্মু আসলো আর বলতে লাগলো, মারিয়ামা, এখন তো আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। অফিস বিক্রি করে দিয়েছি সবগুলো, শুধু বাড়িটা রয়েছে। এই বাড়িটাও কালকে নিলামে উঠে যাবে। তুই মা একটা জব কর, না হলে আমরা চলবো কিভাবে? ঠিক আছে আব্বু, আমি চাকরির খোঁজ করতেছি, দেখি পাই কি না। তবে তোমার অফিস যার কাছে বিক্রি করেছো তাকে একটু অনুরোধ করো, দেখো সে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেয় তার অফিসে। আচ্ছা, আমি ফোন দিতেছি সাগরকে, দেখি তার অফিসে লোক লাগবে নাকি লাগবে না। যদি তার অফিসে লোক লাগে তাহলে তুইও তার অফিসে কাজ করবি, আমিও না হয় কাজ করব। তোর একার টাকায় সংসার চলবে না। এই বলে মির্জা চৌধুরী এবং তার স্ত্রী চলে আসলো নিচে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল সাগরকে। এদিকে সাগর বসে বসে ক্লায়েন্টের সাথে কথা বলছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের নাম ভেসে উঠল মির্জা চৌধুরী। সাগর হাসি মুখে ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। সাগর, কেমন আছো? ওয়ালাইকুম সালাম মির্জা চৌধুরী, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হঠাৎ ফোন দিয়েছেন? হ্যাঁ, হঠাৎ ফোন দিয়েছি। আমাকে একটা হেল্প করতে পারবে? আমার মেয়েকে আর আমাকে তোমার অফিসে চাকরি দিতে পারবে? আমার সকল কিছু তো নিয়ে গেছে ব্যাংক, কালকে বাড়িটা নিয়ে যাবে। ও আচ্ছা, কালকে কয়টার সময় আপনার বাড়ি নিলামে উঠবে? সকাল 10টার সময় আমার বাড়ি নিলামে উঠবে। এখন বলো, তোমার অফিসে কাজ দিতে পারবে আমাদের? কাজ দিতে পারবো। কালকে আপনার বাড়ি নিলামে ওঠার পর চলে আসবেন আমার অফিসে। আমি আপনাকে এবং আপনার মেয়েকে চাকরি দিয়ে দিব। রাখলাম, কিছু ক্লায়েন্ট এসেছি, তাদের সাথে কথা বলতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে মির্জা চৌধুরী একটা চিন্তা থেকে অত্যন্ত মুক্তি হলো। বেশ কিছুক্ষণ পর সাগর তাদের সাথে কথা বলে টাকা অ্যাডভান্স নিয়ে নিল। সন্ধ্যায় সাগর চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বসে বসে টাকাগুলো গুনছে, দেখতেছে কত টাকা আছে। কালকে যেহেতু বাড়ি নিলামেও তুলবে, বাড়িটা তার কিনতে হবে। বেশ কিছুক্ষণ গোনার পর সাগর দেখতে পেল 10,97,00,000 টাকা আছে। টাকাগুলো গুনে একটা ব্যাগের ভেতরে ভরে নিল। বেশ কিছুক্ষণ পর সাথীর আম্মু আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, ভিতরে আসতে পারি? আরে আন্টি, আপনি অনুমতি নিতেছেন কেন? ভেতরে আসেন। কিছু বলবেন আমাকে? এত রাতে আসলেন যে? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল। সাথী তো তোমাকে পছন্দ করে। আমি বলতে চাইছিলাম কি। আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি আপনি কি বলবেন। আমি সাথীকে বিয়ে করতে পারবো না, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। ও আচ্ছা, এইটার জন্যই আমি তোমার কাছে এসেছিলাম। আচ্ছা, এখন তাহলে আমি আসি, আবার পরে আসবো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কালকে তো আমি একটা বাড়ি কিনতে যাব। হয়তো যদি বাড়িটা কিনতে পারি তাহলে আপনার বাড়ি থেকে কালকে চলে যাব। কেন বাবা, থাকো আমাদের বাসায়। তুমি থাকলে আমাদের অনেক ভালো লাগে। না আন্টি, আমি আপনার বাসায় আর কতদিন থাকবো? অনেক দিন তো থাকলাম। এখন নিজের যেহেতু সব কিছু তৈরি করতেছি, বাসায় চলে যাই, ইনশাল্লাহ আবারও আসবো। সাথীর আম্মু আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল নিচে। রাতে সাগর ঘুমিয়ে গেল। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। সাগর তার দামি গাড়িটা নিয়ে চলে আসলো মারিয়াদের বাসায়। সাগরকে দেখে দারোয়ান চাচা খুশি হয়ে সালাম দিয়ে গেটটা খুলে দিল। সাগর তার গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। গিয়ে দেখে সবাই বসে আছে। সাগর যেতেই নিলাম শুরু হয়ে গেল। বাড়িটা 5 কোটি টাকা দিয়ে সাগর কিনে ফেললো, কারণ এই বাড়িতে তার বাবার স্মৃতি রয়েছে। সাগরের মুখে মাস্ক, সকল কিছু পেপার সাইন করে মাস্কটা খুলে ফেলতেই মারিয়া অবাক হয়ে বলতে লাগলো,
সাগর, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, মনে আছে? আমি সেই সাগর। আজকে 2 বছর পর ফিরে এসেছি টপ বিজনেসম্যান হয়ে। একদিন তুই আমার পেজ থেকে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলি। তোর কানে এবং গলায় এখনও জিনিসগুলো করা আছে। মানে এই সকল জিনিস তোর পেজ থেকে কিনেছি? হ্যাঁ, এই সকল জিনিস আমার পেজ থেকে কিনেছিস তুই। আজকে আমাকে দেখ, আমি কত উঁচুতে উঠেছি, আর তোরা শেষ হয়ে গেছিস। মির্জা চৌধুরী, আপনি আমার আব্বুকে খুন করেছেন। আপনাকে কিছুই বললাম না, আপনি আমার আঙ্কেল হন তাই। আর আপনারা আমার অফিসে চলে যাবেন আপনাদের কাগজপত্র নিয়ে। আর মারিয়া, তোমাকে বলতেছি, এত অহংকার করো না। অহংকার করলে তুমি একেবারে শেষ হয়ে যাবে। যতটুকু অহংকার করেছিলে দেখলে তো তার পরিণাম। সাগর বাড়িটা কিনে চলে আসলো তার অফিসে। প্রায় 2 ঘন্টা পর মির্জা চৌধুরী এবং মারিয়া তাদের সার্টিফিকেটগুলো নিয়ে চলে আসলো সাগরের কেবিনের সামনে। স্যার, আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসেন। আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আপনারা এখানে বসেন আর সার্টিফিকেটগুলো আমাকে দেন। মারিয়া এবং মির্জা চৌধুরী বসে পড়লো, সার্টিফিকেটগুলো দিয়ে দিল সাগরের হাতে। বেশ কিছুক্ষণ সার্টিফিকেট দেখার পর সাগর মির্জা চৌধুরী এবং মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মির্জা চৌধুরী, আপনি যেহেতু ইলেকট্রিক্যাল কাজ পারেন, আজ থেকে আপনি আমার অফিসে ইলেকট্রিক্যাল কাজ করবেন। আপনার বেতন 25,000 টাকা। মারিয়া, আপনি আমার পিএ, যখন যেটা বলবো সেই কাজ করতে হবে। আপনার বেতন 30,000 টাকা। অফিস টাইম আপনাদের জানা আছে তো? সকাল 8টা থেকে রাত 8টা। জি স্যার, জানা আছে। আমরা কাল থেকে অফিসে জয়েন করব। এই বলে যেই মির্জা চৌধুরী এবং মারিয়া উঠে যেতে যাবে, এমন সময় সাগর আবার বলে উঠল, মির্জা চৌধুরী, আপনাদের জন্য বাসা রেডি করা আছে, চলেন আপনাদেরকে আপনাদের বাসায় দিয়ে আসি। ওই বাসাটা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো একেবারের জন্য। আজ থেকে আপনারা ওই বাসায় থাকবেন। এই বলে সাগর মির্জা চৌধুরী এবং মারিয়াকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল সেই বাসার সামনে। ছোট্ট একটা 2 তলা বাসা। বাড়ির দলিলপত্র দিয়ে দিল মির্জা চৌধুরীর হাতে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে গেল তাদের বাসায়। যে বাসাটা সাগর কিনেছিল মির্জা চৌধুরীর বাসা। রাতে দারোয়ান চাচার সাথে খাওয়া দাওয়া করে সাগর ঘুমিয়ে গেল। পরের দিন থেকে কাজ শুরু হলো মির্জা চৌধুরী এবং মারিয়ার। সাগর একটু পর পর এটা আনতে বলছে, ওইটা আনতে বলতেছে। মারিয়া বিরক্ত হয়ে বারবার এনে দিতেছে। এইভাবে করতে করতে চলে গেল 1 মাস। মারিয়া তার বেতন পেয়েছে আজকে। সে অনেক মহা খুশি। খুশিতে কান্না করে দিল মারিয়া। মারিয়ার এমন কান্না দেখে সাগর বলতে লাগলো, মিস মারিয়া, আপনি যদি এরকম অহংকার না করতেন তাহলে আল্লাহ হয়তো কোনো কিছুই আপনাদের কাছ থেকে কেড়ে নিত না। এখন দেখেছেন তো, আল্লাহ আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আর আমাকে সকল কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আমার পরিস্থিতির ফল বুঝতে পেরেছি। আমি আর কখনোই কারোর সাথে এরকম ব্যবহার করব না। মারিয়া তার বেতন পেয়ে চলে গেল বাসায়। অনেকদিন পর আজকে মারিয়া ভালো কিছু খেতে পারবে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় মির্জা চৌধুরী বলতে লাগলো, মারিয়া, তোর তো বয়স হয়ে গেছে, তোকে তো বিয়ে দিতে হবে। আমি একটা ছেলে দেখেছি, ছেলেটা খুব ভালো, কালকে তোকে দেখতে আসবে। ছেলেটার বাড়ি থেকে তুই কালকে অফিস থেকে ছুটি নিয়ে চলে আসিস। আমি কালকে অফিসে যাব না। ঠিক আছে আপু। এই বলে মারিয়া চলে গেল তার রুমে। এদিকে সাগর বিছানায় শুয়ে শুয়ে গুনগুন করে গান গাইছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ফারিয়া বলতে লাগলো, ভাইয়া, আপনার তো কোনো খোঁজ খবর নেই, আমাদেরকে ভুলেই গেছেন। আরে না, তোমাদেরকে ভুলবো কী হবে। আসলে অফিসে কয়েকদিনে কাজের চাপ তো বেশি, এর জন্য আর কি ফোন দিতে পারি নাই। ওই দিকের কাজ কেমন চলতেছে? সকল কিছু আছে তো নাকি নাকি এনে দিতে হবে? কিছু জিনিসপত্র লাগবে, আমি আপনাকে পিক পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আর আপনি বলেছিলেন না কিছু কাপড় আপনার পেজে পোস্ট করার জন্য ভিডিও করে, আমরা পোস্ট করেছি। ওইখান থেকে তারা কাপড়গুলো নিতে আগ্রহী হয়েছে। যেহেতু সব কিছু তৈরি করা, এখন শুধু আমরা কাপড়গুলো বিক্রি করব। কত টাকা দাম রাখবো প্রতি পিস হিসাবে? একটু ওয়েট করো, আমি হিসাব করে নিতেছি কত টাকা দাম রাখা যায়। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, কাপড়গুলো দাম রাখবে 750 টাকা করে। তাহলে এখান থেকে আমাদের 50 টাকা লাভ হবে সকল কিছু খরচ দিয়ে। ঠিক আছে ভাই, আমি দামটা বলে দিতেছি। আর এখন রাখলাম, আবার কথা হবে পরে। এই বলে ফারিয়া ফোনটা কেটে দিল।
এদিকে সাগর ফোনটা টেবিলের ওপর চার্জে রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর অফিস রুমে বসে আছে। এমন সময় মারিয়া এসে বলতে লাগলো, স্যার আমার আজকে ছুটি লাগবে। হঠাৎ ছুটি লাগবে কেন? আসলে আমাকে দেখতে আসবে তো, এর জন্য ছুটি লাগবে আজকে। ও আচ্ছা, তোমাকে দেখতে আসবে? চলো আমিও দেখব কোন ছেলেটা তোমাকে দেখতে আসে। এই বলে সাগর মারিয়াকে নিয়ে চলে আসলো মারিয়াদের বাসায়। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটা ছেলে আসলো, সাথে তার বোন। ছেলেটা মারিয়াকে পছন্দ করছে, কিন্তু তারা যৌতুক চাইছেন অনেক কিছু। যৌতুকের কথা শুনে সাগর বলতে লাগলো, মারিয়াকে বিয়ে দেওয়া হবে না, আপনারা চলে যান। আঙ্কেল, আমি মারিয়াকে বিয়ে করব, আপনাদের কোনো আপত্তি আছে? সাগরের কথা শুনে মারিয়া অবাক হয়ে গেল। এদিকে মির্জা চৌধুরী বলতে লাগলো, না, আমার কোনো আপত্তি নেই। কখন বিয়ে করবে বলো, আমি তো আর অনুষ্ঠান করে বিয়ে দিতে পারবো না। কাজে ডেকে না হয় বিয়ে দিয়ে দিব। আজকে রাতেই বিয়ে হবে, আর আপনাদের এই বাসায় থাকতে হবে না, আপনারা আগের বাসায় চলে যান। এই নেন চাবি, আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো। মির্জা চৌধুরী কান্না করে সাগরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর সাগর মারিয়াকে নিয়ে চলে আসলো অফিসে। সাথী এবং তার বন্ধু বান্ধবীদের খবর দিয়ে দিল যে আজকে বিয়ে। সবাই চলে আসলো সাগরের বাসায়। রাতে বিয়ে হয়ে গেল, সবাই খুশি। রাত 12টা অবধি আড্ডা দিয়ে সাগর আর মারিয়া চলে গেল রুমে। মারিয়া সাগরের পা ছুঁয়ে কান্না করতে করতে মাপ চাইল সাগরের কাছে। সাগর মারিয়াকে মাফ করে দিল। আস্তে আস্তে সাগর মারিয়াকে জড়িয়ে ধরে মারিয়ার কপালে চুমু খেলো। আজকের গল্পটা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা, কেউ অহংকার করবে না। অহংকার করলে আল্লাহ তাআলা তার কাছ থেকে কি নিয়ে নেয় কেউ জানে না। সাগরকে দেখেছেন তো, সাগর কোথায় থেকে কোথায় উঠেছে। সবাই দোয়া করবেন সাগর আর মারিয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই সমাপ্ত হলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।